ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া আফরিন ঈশিতা। কোভিডের সময়েই রেস্তোরাঁ ব্যবসায় মন্দা শুরু হয়। এরপর উচ্চ মূল্যস্ফীতি আর ক্ষমতার পট পরিবর্তনের প্রভাবও পড়েছে এই খাতে। রেস্তোরাঁ মালিকরা বলছেন গত ৩-৪ মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম প্রায় দ্বিগুণ হয়েছে, ফলে ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা মনে করছেন এই পরিস্থিতিতেও যদি আবার খাদ্যপণ্যের দাম বাড়ানো হয় তাহলে তারা আরও চ্যালেঞ্জের মুখে পড়বে। এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় রেস্তোরাঁ শিল্পের সংকট উত্তরণের উপায় কি। আলোচনা করতে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান এবং কনজুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব এর সহসভাপতি এস.এম. নাজের হোসেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তালিকাতায়। আমি শুরুতেই আসতে চাইবো ইমরান হাসান আপনার কাছে। আমরা তো আসলে জানি যে করোনার সময় থেকেই রেস্তোরাঁ ব্যবসার একটা মন্দা ভাব চলছে এবং এরপরই আসলে 2023 সালের যে উচ্চ মূল্যস্ফীতি এবং এখনো সেটা আসলে চলমান আছে এবং ক্ষমতার পট পরিবর্তন সবকিছু মিলিয়ে আসলে ব্যবসার এই রেস্তোরাঁর এই খাতের উপরে আসলে একটা বিরূপ প্রভাবই বলা যায় যে পড়েছে। কি মনে হয় আপনার যে এই মন্দা আসলে কাটিয়ে উঠতে পারছে না কেন রেস্তোরাঁ খাতটি? ধন্যবাদ ডিবিসি নিউজকে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। দেখুন, এই করোনাতে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছিলাম, কিন্তু সরকারিভাবে একটি টাকা 1 কেজি চালও এই সেক্টরে সহযোগিতা করা হয়নি। এরপরে ইউক্রেন যুদ্ধের পরে যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের শুরু হওয়ার সাথে সাথে যে আপনার যে মূল্যস্ফীতির কারণে আমাদের বাজারে প্রোডাক্টের দাম যে হারে বেড়েছে সেইভাবে আমরা ব্যবসা করতে পারিনি। আরেকটা বিষয়ে বলা হয় নাই, আপনি বিদ্যুতের দাম অলমোস্ট ডাবল হয়েছে, পানির দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, সরকারের রাজস্ব আদায়ের নামে হয়রানি বেড়েছে। সবকিছু মিলে টোটাল একটা সেক্টর আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। আপনি দেখবেন 29শে ফেব্রুয়ারি যে দুর্ঘটনা ঘটেছিল, তারপরে এই সেক্টরে একটা বিশাল খড়গ নেমে আসছে। এই সেক্টরে প্রত্যেকটা পদে 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 প্রতিবন্ধক। বাংলাদেশে হচ্ছে এমন একটা দেশ, পৃথিবীর সবচাইতে কঠিন জায়গা হচ্ছে ব্যবসা করার। এই দেশের ব্যবসায়ীরা অদম্য ব্যবসায়ী, অদম্য মানুষ। তা না হলে এত স্রোতের প্রতিকূলে, স্রোতের বিপরীতে এত এত বাধা পেরিয়ে বাংলাদেশের মানুষ ব্যবসা করে এই দেশটাকে টিকিয়ে রেখেছে। বাংলাদেশের ইকোনমির একটা বড় না ম্যাক্সিমাম আসে ব্যবসায়ীদের কাছ থেকে। এর মধ্যে প্রান্তিক ব্যবসায়ীদের মধ্যে আমাদের সেক্টরে 4,81,000 রেস্তোরাঁ। জিডিপিতে আমাদের অবদান অলমোস্ট 2%-এর উপরে। এইখানে 30 লক্ষ শ্রমিক কাজ করে, অথচ এই সেক্টরটা পৃথিবীতে সবচেয়ে সম্মানজনক সেক্টর আর আমাদের দেশের সবচেয়ে অসম্মানজনক সেক্টর। এই সেক্টরটা সবচেয়ে নিষ্পেষিত এবং এই সেক্টরটা নিয়ে এত অবহেলা, এত বঞ্চনা যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের এখন ট্রেড লাইসেন্স দেওয়া বন্ধ, ফায়ার লাইসেন্স দেওয়া বন্ধ, প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে লোক যায় হয়রানি। এই সরকার, নতুন সরকার আসছে, আমরা ভেবেছিলাম যে ঘুষমুক্ত হবে, দুর্নীতি মুক্ত হবে, দুর্নীতি আরো বাড়ছে। এই সরকার আসার পরে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, এখন পর্যন্ত বিদ্যুতের দাম অ্যাডজাস্ট করা হয় নাই। প্রত্যেকটা জিনিস কিনতে গিয়ে বাজারে নাভিশ্বাস অবস্থা। আমরা বহুবার বলেছি যে টিসিবির মাধ্যমে আমাদের যে প্রান্তিক ব্যবসায়ীরা আছে তাদেরকে একটা ব্যবস্থা করেন। এই সেক্টরকে একটা টাকা ব্যাংক থেকে লোন দেওয়া হয় না, অথচ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে এক ধরনের গোষ্ঠী। এই ব্যাংকের চেয়ারম্যান এমডির বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে দেখি নাই। যারা দোষর ছিল, যারা সরকারের দোষর আমলারা, যারা সরকারের দোষর অসৎ ব্যাংকাররা, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আমরা দেখি নাই। আজ পর্যন্ত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এই সরকার 100 দিন হয়ে গেছে, আমরা কোনো রূপরেখা দেখি নাই যে কিভাবে প্রান্তিক জনগোষ্ঠীকে একটা ব্যবসায়িক সহযোগিতা। আমরা কোনো দান খয়রাত চাই না, আমরা একটা ব্যবসায়িক পরিবেশ চাই। আমরা চাই হয়রানি মুক্ত ব্যবসা করব, আমরা চাই একটা অথরিটির আন্ডারে আমরা এসে কাজ করব। অথচ প্রত্যেকটা 12টা অথরিটি সবাই কিন্তু কম বেশি জ্বালাচ্ছে কোনো না কোনো ভাবে। টেকনিক্যালি হয়তো হায়ার অথরিটি জানেই না, লোয়ার অথরিটির লোকজন বিভিন্ন জায়গায় জায়গায় যায় পুশ করে আন্ডার টেবিল তারা তাদের ঘুষ বাণিজ্য চালিয়ে যাচ্ছে। আমাদের ভ্যাটের ক্ষেত্রে একটা অরাজকতা রয়েই গেছে, আমাদের ট্যাক্সের ক্ষেত্রে একটা অরাজকতা রয়ে গেছে। আমি কত জায়গায় বলবো, পৃথিবীতে এমন একটা দেশ যে দেশে সবচাইতে ব্যবসায়িক সূচক আপনি দেখেন নিচে, এবং ছোট ব্যবসায়ীদেরকে এমন ভাবে কোণঠাসা করা হয়েছে। আমরা বহুবার এটা বলে যাচ্ছি এবং বলেই যাব, বড় ব্যবসায়ীরা যারা কর্পোরেট নামের লুটেরা,
যারা ব্যাংক থেকে লক্ষ কোটি টাকা লুট করে এই ছোট ছোট প্রান্তিক ব্যবসাও দখল করে নিচ্ছে, বেকারি থেকে শুরু করে ছোট রেস্টুরেন্ট থেকে শুরু করে। অথচ আমরা যে প্রান্তিক জনগোষ্ঠী যেভাবে ডিপেন্ডেন্ট, সেই ডিপেন্ডেন্সে আস্তে আস্তে কমে যাচ্ছে। এই অস্থিরতা আমরা যে আশা নিয়ে দেখেছিলাম যে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, আমরা একটা বিপ্লবী সরকার বলে কি অন্তর্বর্তী সরকার বলে যাই বলুক, আমরা ভেবেছিলাম যে আমাদের কিছু চেঞ্জ আসবে। তারপরে আপনি দেখেন ব্যাংকিং নীতির কারণে ব্যাংকে যেই দুর্যোগ চলছে, ব্যাংকে কোনো ইমরান হাসান, আমরা শুনছিলাম যে আসলে এই যে রেস্তোরাঁ খাতে আসলে কতগুলো সংকটের কথা আমরা শুনছিলাম। আমি এবার আসতে চাইবো নাজের হোসেন আপনার কাছে। নাজের হোসেন, এই যে ইমরান হাসান আসলে বলছিলেন যে এই রেস্তোরাঁ খাতে অনেকগুলো সংকট আসলে আছে, এই সংকটগুলো আসলে কি শুধু এই করোনার সময় থেকে শুরু হয়েছে, নাকি এই যে আমরা যদি কিছুদিন আগে আসলে বেইলি রোডের সেই ট্র্যাজেডির কথা জানি, তখন আসলে রেস্টুরেন্টগুলোতে আমরা দেখেছি যে অপরিকল্পিতভাবে যত্রতত্র রেস্টুরেন্ট গড়ে উঠছে এবং বর্তমানে তো আসলে গ্রাহকরা অনেক বেশি সচেতন। এই জায়গাটা চিন্তা করেও কি গ্রাহকরা আসলে রেস্তোরাঁ বিমুখ হচ্ছে কিনা আপনি কি মনে করছেন? আর এই সাথে আরেকটা প্রশ্ন আপনাকে রাখতে চাই যে বর্তমানে তো ঋণের সুদ হার বাড়ানো হয়েছে, তাহলে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তাদের জন্য কি এটা একটা চাপ প্রয়োগ করছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে ইমরান ভাই তো ওনাদের সেক্টরের কথা অনেকভাবে বলেছেন, এগুলা ঠিক আছে। কারণ হলো যে রেস্তোরাঁ সেক্টর কিন্তু একটা সার্ভিস সেক্টর, এটা আমাদের খুবই এসেনশিয়াল একটি সার্ভিস, যেটা না হলেও হয় না। আমি ঢাকার বাইরে চিটগাং যাই বা অন্য জেলায় যাই, তখনই কিন্তু রেস্টুরেন্টের উপর আমাদের নির্ভরশীলতা থাকতে হয়। তো এই জায়গাতে উনি যে প্রবলেমগুলি বললেন সেগুলো তো সব ঠিক আছে। কারণ হলো যে উনি যদি বেশি দামে কিনে তাকে তখন কিন্তু তার পণ্যের প্রোডাক্টের দাম বাড়াতে হবে। তো সেই বিষয়গুলি তো অবশ্যই ঠিক আছে। এটা আমরা আশা করছিলাম যে মানে সরকার হয়তো এই সেক্টরে একটা কোনো ধরনের পরিকল্পনা ঘোষণা করবে। তবে যেটা মানে আপনার প্রথম প্রশ্নের বেলায় যেটা আসে সেটা হলো যে এই যে রেস্তোরাঁতে সেক্টরে অনেকদিন ধরে কিন্তু এই ধরনের প্রবলেমগুলির কথা ওনারা কিন্তু বলতেছিলেন, আমরাও বলতেছিলাম। এবং এই আপনি ধরেন বেইলি রোডের ঘটনার পরে অনেকের ভিতরে একটা ভীতিও কাজ করছে। তো এই যে ধরেন ওনারা যেটা বলছিলেন যে একটা কর্তৃপক্ষের আওতাধীন থেকে একটা কর্তৃপক্ষ থেকে এই বিষয়গুলো মনিটর করা হবে। তবে এই যে যেমন ধরেন বেইলি রোডের ঘটনা বা এরকম আরো অনেক জায়গায় ঘটনা ঘটেছে, তো ঘটনা যখন ঘটেছে তো তখন যারা এই লাইসেন্সিং অথরিটি তারা কতটুকু এখানে মানে সচেতন ছিল, এই সমস্ত বিষয়গুলি মানে যে টার্মস এন্ড কন্ডিশনটা ফুলফিল করছে কিনা সেই বিষয়গুলি দেখা হয়েছে কিনা, অথবা এখানে রেস্তোরাঁ সমিতিরও কোনো ধরনের ইনভলভমেন্ট গুলো বাড়ানো যায় কিনা সেই বিষয়গুলি ক্ষেত্রে ওনারাও বলতেছিল, তাহলে হয়তো একটা সেলফ রেগুলেশন চলে আসতো। সেগুলো কিন্তু আমরা বলছি, ওনারা বলতেছেন, কিন্তু আসলে হয় নাই। তো এটা না হওয়ার পিছনে ঘটনাগুলি ঘটেছে এবং সেক্ষেত্রে মানুষ কিন্তু রেস্তোরাঁ বিমুখ হওয়ার সুযোগটা কম। এখন যত দিন যাচ্ছে মানুষের ব্যস্ততা বাড়তেছে। একটা সময় বাসায় রান্না বান্না করার মতো মানে যেহেতু দেখা গেলো যে পরিবারের সবাই চাকরিজীবী, তখন কিন্তু তার পক্ষে রান্না বান্না করার মতো সুযোগ থাকে না, তখন হুট করে রেস্তোরাঁ থেকে নিয়ে এসে খাবার গুলো খেতে হয়। সেই কারণে মানুষের নির্ভরশীলতা কিন্তু রেস্তোরাঁর প্রতি বেড়েছে। তবে প্রবলেম হলো যে আসলে উনি যেটা বললেন, এখানে ওনাদের জন্য পরিবেশটা, তার ব্যবসার যে পরিবেশ, এটা আসলে তৈরি করতে হবে। উনি যদি বেশি দামে কিনে তাকে বেশি দামে বিক্রি করতে হবে। তার উপর ট্যাক্সের বোঝা যখন বাড়বে সে কিন্তু ভোক্তার উপর চাপিয়ে দিবেন। ভোক্তা তখন বাধ্য হয়ে তার চয়েসটা কমিয়ে দিবেন। তার তো একটা লিমিট আছে, সেই লিমিটের মানে বাইরে যখন চলে যাবে তখন তাকে এটা কাটছাট করতে হবে। এগুলাই করতেছে। তো সেই জন্য এই বিষয়গুলো খেয়াল করা দরকার। আরেকটা জিনিস হলো যে যেটা আপনি বললেন যে সংকুচনমূলক যে মুদ্রানীতি, তো সংকুচনমূলক মুদ্রানীতির কারণে আমাদের কাছে যেটা মনে হয় এটা হয়তো পাঠ্যপুস্তকে এক ধরনের বলা আছে, কিন্তু বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপটটা কিন্তু অনেক সময় ইকোনমির যে তত্ত্ব এগুলো কিন্তু অনেক সময় কাজে লাগে না। তো সংকুচনমূলক নীতি যখনই হবে তখন কিন্তু আসলে এটার ব্যাড ইফেক্টটা কিন্তু আমাদের মানে এই ইন্ডাস্ট্রি বলেন, ব্যবসায়ী বলেন, সব জায়গাতে পড়বে। আমরা যেটা দেখলাম যে মানে সুদের হার আপনি বাড়িয়ে দিলেন, তো সুদের হার যখনই বাড়াবেন তখন তো আমাদের ব্যবসায়ীরা অবশ্যই তার কস্টিং প্রাইসটা বেড়ে যাবে। আমরা যেটা বারবার বলছি, ব্যবসায়ীরা বারবার বলছিলাম কস্ট অফ ডুইং বিজনেস কমানোর কথা। আপনি যদি এটা বাড়ান তো আলটিমেটলি সে তার প্রোডাক্টের দাম বাড়িয়ে দিবে।
প্রোডাক্টের দাম বাড়িয়ে যাবে। জি নাজির হোসেন, আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার। আমরা বিরতির পরে ফিরে এসে এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আপনারা দুজনেই থাকুন আমাদের সাথে। বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতে। আমাদের আজকের আলোচনার বিষয় রেস্তোরাঁ শিল্পের সংকট উত্তরণের উপায় কি। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তালিকায়। জনাব ইমরান হাসান, আমরা আসলে বিরতির আগে কথা বলছিলাম বিভিন্ন সংকটগুলো নিয়ে। পরিবর্তিত সময়ে এই সংকটগুলো আসলে কিভাবে কাটানো সম্ভব, কি মনে করছেন আপনি? যেহেতু আপনি টাইম লিমিট দিয়ে দিচ্ছেন, শর্টকাটে বলি, আমাদের দরকার হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস এবং যত প্রতিবন্ধকতা দূর করে সহজীকরণ করা যায়। সেকেন্ড থিং হচ্ছে ব্যাংক ফাইন্যান্সটাকে ইজি করা, এবং আমাদের যে শিল্পের ঘোষণা হয়েছে শিল্পের দামে আমরা বিদ্যুৎ, পানি, গ্যাস চাই, এবং আমাদের যে ভাড়ার ক্ষেত্রে যে ভ্যাট ট্যাক্স আছে সেটাকে মওকুফ করা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন, সবার জন্য আইন সমান করা। আপনি দেখবেন বাজারে এখন কেউ কিছু না পারলে একটা স্ট্রিট ফুড নিয়ে রাস্তায় বসে গেল, তাদের ভ্যাট ট্যাক্স বিদ্যুৎ কিচ্ছু দিতে হয় না। তো তাদের সাথে যে আনহেলদি কম্পিটিশন আমাদের, আমরা টিকে থাকাই দুষ্কর, এবং তারা কি ফুড দিচ্ছে উই ডোন্ট নো, কোনো মনিটরিং নাই, এবং দেশের একটা বড় স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে গেছে তাদের ফুডের জন্য। আমি তাদেরকে অনুৎসাহিত করছি না, কিন্তু প্রত্যেকের সিস্টেমের হাতে আসতে হবে। প্রত্যেকটা আমি একটা মন চাইলো বাসায় রান্না করে আমি এই ফুডটা নিয়ে আসলাম, এই ফুডটা কতটা হেলদি কতটা হাইজিন উই ডোন্ট নো। তো দ্যাটস ওয়াই আমাদেরকে এই টোটাল কিছু মিলে এই সেক্টরটাকে যদি আমরা প্রায়োরিটি না দিই, বছর বছর আমরা স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়বে, আমাদের দেশ থেকে লক্ষ কোটি টাকা চলে যাবে বিদেশের ট্রিটমেন্টের জন্য, কারণ এই দেশের মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে থাকবে। দ্যাটস ওয়াই এই সেক্টরকে প্রায়োরিটি দিয়ে টোটাল একটা নিরাপদ খাদ্য কিভাবে বাস্তবায়ন করা যায়, আমি বিশ্বাস করি যে উপদেষ্টা মহোদয়রা আমলে নিবেন, এবং ওনারা যে সংস্কার প্রক্রিয়ায় এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই সংস্কারের বড় সংস্কার হচ্ছে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করা, যারা সৎ ব্যবসা করবে তাদেরকে সুযোগ বৃদ্ধি করা, ব্যাংকের ফ্যাসিলিটি সবকিছু এনশিওর করা। তাইলেই দেখবেন যে আমরা সংকট থেকে বেরিয়ে আসতে পারবো। আরেকটা বিষয়, আমাদের যারা দুর্নীতিবাজ ব্যবসায়ী আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু প্রতিষ্ঠানগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে যে লক্ষ লক্ষ কর্মসংস্থান, এটা কিন্তু পুরো ইম্প্যাক্টটা দেশে চলে আসবে। সেই জন্য আমাদের যে উপদেষ্টা মন্ডলীরা আছেন, বিজ্ঞ যারা আছেন, তারা চেষ্টা করবেন কি করে প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখা যায়, কোনোভাবে প্রতিষ্ঠানের জন্য ক্ষতি না হয়, কোনোভাবে যেন ব্যবসায়িক কর্মকাণ্ড বাধাগ্রস্ত না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ইমরান হাসান আপনাকে। আমি আসতে চাইবো নাজির হোসেন আপনার কাছে। আমি আপনার কাছে একই বিষয়েই জানতে চাইবো যে এই যে পরিবর্তিত এই সময়ে আসলে রেস্তোরাঁ খাতটা আসলে যেভাবে সংকটের মুখে পড়েছে, এই সংকটটা আসলে কিভাবে কাটিয়ে ওঠা সম্ভব আপনার আলোকে জানতে চাইবো। না, আমি আসলে ওই ইমরান ভাই লাস্ট যে কথাটি বলছেন সেটার সাথে যোগ করে বলতে চাই। সেটা হলো যে মানে সরকার তো সংস্কারের কথা বলেছে, অনেকগুলি সংস্কার কমিশন করা হয়েছে। আমরা দেখছি যে ব্যবসা বাণিজ্য নিয়ে আসলে কোনো ধরনের সংস্কার কমিশন করা অথবা সেই জায়গাতে কোনো সংস্কারের বার্তা দেওয়া, সেরকম বিষয়গুলি আসে নাই। তো সংস্কারের বার্তাগুলি যদি আসতো তাহলে হয়তো এখান থেকে একটা সলিউশন আসতো। আজকে উনি রেস্তোরাঁ খাতের প্রবলেম বলছে, আমরা ধরেন যে খাতের কথাই বলি না, কোনো প্রতিটা খাতে কোনো না কোনো প্রবলেম আমরা দেখলাম। এই যে ব্যাংকিং খাতের কথা বলা হলো, ব্যাংকগুলো লুট করে নিয়ে গেছে একটা পক্ষ, কিন্তু তাদের পানিশমেন্ট গুলো সেরকম হয় নাই অথবা সেই বিষয়গুলি আসে নাই। তো সেই জন্য আমরা চাই যে ব্যবসা বাণিজ্য, নিত্য প্রয়োজনীয় বাজার, এগুলোতে একটা সংস্কার হওয়া দরকার। তাহলে হয়তো হবে কি আমাদের পুরো ব্যবসায়ী সেক্টরটাই কিন্তু উপকৃত হতে পারত। কারণ হলো যে সব ব্যবসায়ী তো এই ধরনের অপকর্মের সাথে যুক্ত নয়, কিন্তু এই অপকর্মের শাস্তি না হওয়ার কারণে এটা সামাজিক সংক্রমণ ঘটেছে, সব জায়গাতে এটা চলে গেছে। সেই জন্য এখানে একটা হওয়া দরকার। আরেকটা জিনিস হলো যে রেস্তোরাঁ খাতের জন্য আমি যেটা মনে করি, আসলে রেস্তোরাঁ যে সমিতি আছে তাদের ইনভলভমেন্ট গুলো আরো বাড়ানো কিভাবে যায়। ধরেন তার ট্রেড লাইসেন্স দেওয়া, তার জন্য অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে তাদের ইনভলভমেন্টটা যদি বাড়ানো যায়, তাহলে হচ্ছে কি সেলফ রেগুলেশন যেটা আছে, তারা নিজেরা ব্যবসায়ীটা কিরকম, কোন রেস্টুরেন্টের অবস্থা কিরকম, কোথায় রেস্টুরেন্টে গিয়ে ভোক্তারা প্রতারিত হচ্ছে অথবা কোনো ধরনের হয়রানির সম্মুখীন হচ্ছে অথবা দুর্ব্যবহারের সম্মুখীন হচ্ছে, ওনাদের কাছে কিন্তু সব ডাটাগুলি আছে। তো সেক্ষেত্রে যদি ওনাদের সহযোগিতায় তাদের সেলফ রেগুলেশনটা বাড়ানো যায়, তাহলে কিন্তু গভর্নমেন্ট প্রতিষ্ঠানের পক্ষে ওই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে নজরদারি করা খুব ইজি, সহজ পন্থা। তো এইটা একটু করতে পারলে মনে হয় যে তাদের রেগুলেশন সেলফ রেগুলেশনটা যদি বাড়ে, তাহলে আমরা ভোক্তা হিসাবে ওই সমস্ত প্রতিষ্ঠান থেকে কোয়ালিটি সার্ভিসটা পাবো। প্রাইসের বেলায় কিন্তু একই অবস্থা, প্রাইসের ক্ষেত্রেও কিন্তু ধরেন ওনারা যদি একটু ইন্টারভেন্ট করে, তাহলে অনেক জায়গাতে অনেক সুবিধা পাওয়া, যেটা বলবো টিসিবির
এবং কার্ডের কথা বলছে তার প্রান্তিক লেভেলে যারা ব্যবসায়ী আছে তাদের জন্য। তো এরকম অনেক বিষয়ে যদি তাদের ইনভলভমেন্ট গুলো বাড়ানো যায়, আমার কাছে মনে হয় যে তাহলে হয়তো এই সংকটটা আসলে কাটিয়ে ওঠা সম্ভব হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের সাথে এই আলোচনায় অংশ নেওয়ার জন্য।